সুশৃঙ্খল ভাবে দাঁড়িয়ে আছে। লাস্টে একদম শেষে যেখানে গিয়েছিলাম সেখানে দেখলাম মিছিল শেষ হয়নি, এখানে ইতিমধ্যে ততক্ষণে চলে এসছে মিছিলটা, সেটা মোটামুটি খুব দ্রুততার সঙ্গে চলে এসছে, মিছিল শেষ হয়নি। আচ্ছা, একদম সামনে চলে আসলে মুশকিল, একটু পিছনে চলে যান, একটু ফাঁকা রাখুন আবেদন। তো ওখানে আমরা বুঝতে পেরেছিলাম, আপনাদেরকে আগে বোধহয় বলেছিলাম যে আমরা একটা ঐতিহাসিক মিছিল করতে চাই। এই মিছিলটা ঐতিহাসিক কিনা সেটা আগামী দিনের ইতিহাস বলবে। এই মিছিল স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক শিক্ষিকাদের মিছিল। তো একদম পেছনে পুলিশ প্রশাসনের একজনের সাথে কথা হচ্ছিল, কথা প্রসঙ্গে ওনাকে একটাই কথা বললাম, আমাদের একটু লোক বেশি হয়ে গেছে, সামান্য কিছু লোক বেশি হয়ে গেছে মিছিলটাতে। তো উনি হাসছিলেন। লড়াইটা কিসের? আপনাদের মনে আছে কলকাতার বুকে এই মাটিতে দাঁড়িয়ে 2019-এর যে অনশন আন্দোলন হয়েছিল, সেই অনশন আন্দোলনের আগেও এখানে আমরা মিছিল করে জমায়েত করেছিলাম। আপনাদের অনেকের মনে আছে সেই মিছিলটাও ছিল এরকম একটা বর্ষণমুখর দিন। সেই মিছিল আমাদের এখানের অন্যতম একটা বড় মিছিল এবং জমায়েত ছিল। সেখানে আমরা দেখেছিলাম যে শিক্ষক শিক্ষিকারা ঐক্যবদ্ধভাবে প্রাকৃতিক প্রতিকূলতা যাই হোক না কেন তাকে তুচ্ছ করে দাঁড়িয়ে থাকতে পারে, কারণ নীতি নৈতিকতার পাঠটা তারাই শেখায় এবং তারাই জানেন যে নীতির জন্য যে কোনো অবস্থাতেই হোক লড়াই করে নীতিটাকে আদায় করে নিতে হয়। মাননীয় শিক্ষক শিক্ষিকা সতীর্থ যারা আছেন, আমরা অনেক লড়াই করেছি এর আগে। লড়াই করে করে সেই আন্দোলনের কিছু কিছু ফল অবশ্যই লাভ করেছি। আর সেই লড়াই করতে করতে আজকের এই 13 তারিখে এসে কলকাতায় দাঁড়িয়েছে একটা মহা মিছিল। একটা মিছিল, যে মিছিল থমকে থাকা একটা পুকুরের মধ্যে ছোট পাথর ফেললেও যেরকম একটা ঢেউ তৈরি হয়, সেরকম কলকাতার বুকে আমরা একটা ঢেউ না হয় আজকে রেখে গেলাম, যার ঢেউয়ের রেস কিন্তু দিল্লিতেও পৌঁছাবে, এটা আপনারা জেনে রাখুন। আমরা যখনই কিছু করেছি তখনই প্রায় বৃষ্টি হয়েছে, কিন্তু অদ্ভুতভাবে আমরা লক্ষ্য করেছিলাম, একদম অদ্ভুতভাবে যখন অনশন করছে 2019-এর আমাদের সাথীরা, চলছে অনশন, আজ শুরু হয়ে গেছে, আজকে 13 তারিখ নয়, আজকের দিনগুলো আমাদের কাছে আবেগের। আজকের দিনগুলো ছিল সেই শপথ নেওয়ার যে স্বৈরাচারীর যে শাসক তার গুরুকুলকে রাস্তায় নামায় মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সরকার তৎকালীন সময়ে চলছিল এবং জল কামানের জল দেয়, সেই শাসকটাকে উচ্ছেদ আমরা করেই ছাড়বো। সেই শাসকটা আজকে নেই। আমরা আমাদের মতো করে চেষ্টা করে আমরা অনেকটা পথ এগিয়ে গেছি। আজকেও অদ্ভুত রকম ভাবে সেদিন অনশনের সময় কিন্তু বৃষ্টি হয়নি, আমরা রাস্তায় পড়ে থেকেছি, ড্রেনের পাশে থেকেছি, আমরা দেখেছি বৃষ্টি হলেও সেটা এতটাই সামান্য যে আমাদের খুব একটা অসুবিধা হয়নি। বৃষ্টি হয়েছিল, কবে হয়েছিল বলুন তো? মনে পড়ছে 26/7-এর সেই বিকাল বেলাটা, যখন অর্ডারটা বেরিয়ে চলে এলো, মঞ্চটা থেকে যখন আস্তে আস্তে আমরা অনশন উঠে গেছে এবং অনেকে বাড়ি ফেরার তোড়জোড়, তার আগে একটা ভারী বর্ষণ হলো। তাই বর্ষা আমাদের বান্ধবী বলা যেতে পারে। আমাদের শুভ কাজের জন্য এই বৃষ্টিটা অনেক প্রয়োজন। পার্থক্য কোথায় জানেন? আমাদের এই সংগঠনের পার্থক্যটা কোথায়? আমাদের সংগঠনের এটাই পার্থক্য যে আমরা মঞ্চে দাঁড়িয়েও যারা বক্তব্য রাখে বা যে নেতা নেত্রী অর্থাৎ সামনের সারির কিছু জন যারা মঞ্চে থাকতে বাধ্য হন, সেখানে গরম হলেও 2টো করে এসি কুলার লাগাতে হয় না, সেখানে বৃষ্টি পড়লেও মাথার উপর ছাদ দিতে হয় না, যেখানে আমাদের সাথীদেরকে ট্রান্সফার করেছে তার জন্য অন্য সাথীরা অনশন করে বসে থেকেছে। এই সহানুভূতি, এই ঐক্যের এক
এক নজির যা গোটা ভারত জুড়ে ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ থাকবার এই কথা, যেটা শিক্ষক শিক্ষিকারা তথা প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা করে দেখিয়ে দিয়েছেন ইতিমধ্যে। এ নিয়ে কোনো মতবিরোধ থাকতেই পারে না। তাই অন্যায়ের বিরুদ্ধে এই লড়াই আমাদের আগেও ছিল, বর্তমান সরকার, আমরা তাদের কাছে আমাদের আবেদন রেখেছি। সদ্য আসা একটা সরকার, সেই সরকারের কিছু সদিচ্ছার প্রমাণ আমরা পেয়েছি। দেখুন, রাজনীতির সাথে আমাদের ওতপ্রোতভাবে কোনো সম্পর্ক নেই, কিন্তু আমাদের প্রায় অনেকেই রাজনীতি করেন। গণতান্ত্রিক দেশে রাজনীতি করবে, এটাই তো স্বাভাবিক, নিশ্চয়ই করবেন, করুন, যার যে রাজনীতি হয় করুন, শুধু এই সংগঠনে আমরা রাজনীতির অনুপ্রবেশ ঘটতে দিইনি। আমরা যখন 3 বছর ধরে সংগ্রামী যৌথ মঞ্চের তলায় দাঁড়িয়ে, যে শহীদ মিনারের মঞ্চটা আছে, সেই মঞ্চটায় দাঁড়িয়ে 3 বছরের উপর প্রতীক্ষা করেছি যে তৎকালীন মাননীয় মুখ্যমন্ত্রী এসে আমাদের সাথে একবার দেখা করবেন। তিনি সামান্য দেখা করা তো দূরে থাক, তার থেকে 100 মিটার দূরে গিয়ে তিনি বললেন, ওখানে যারা বসে আছে তারা চোর, ডাকাত, গুন্ডা দলের সর্দার। একটা মুখ্যমন্ত্রী আমরা পেয়েছিলাম বটে, যাদেরকে পশ্চিমবঙ্গের ইতিহাস বরাবর মনে রাখবে, যে সরকারটা ছিল তারা ছিল কর্মচারী বিরোধী এবং জনগণকে যোগের থেকেও বেশি শোষণ করে গেছে। তার জন্যই ডিএ মামলাটা, সরকারি কর্মচারীদের টাকাতেই সে কিন্তু ডিএ মামলাটা লড়াই করেছে সুপ্রিম কোর্টে। উনি একদিনও আসার সময় পাননি। আমরা বারবার বলেছিলাম, বসুন, আমাদের ধৈর্য অসীম। হ্যাঁ, আমাদের ধৈর্য অসীম, কারণ আমরা তাদেরকে পাঠ দিই যে বাড়িতে বাবা মারা অতিষ্ঠ হয়ে যান, অথচ সেই ছোট মুখগুলোকে আমরা পাঠ দিই, তাদের সাথে আমরা মিলেমিশে তাদেরকে মানুষ গড়ার কারিগর হিসাবে কাজ করে থাকি। তাই আমাদের ধৈর্যটা অসীম, অসীম ধৈর্য বলেই আমরা এতদিন শহীদ মিনারে বসে থাকতে পেরেছি এবং সরকারটা আসবে তার অপেক্ষা করেছি, অর্থাৎ মমতা সরকার একবার এসে আমাদের সাথে আলোচনায় বসবে। জানেন, সবাই সবার সামনে দাঁড়াতে পারে না, ন্যূনতম চক্ষু লজ্জা থাকলে দাঁড়াতে পারে না। তার প্রমাণ হচ্ছে বিগত মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার ডিপার্টমেন্টের লোকেদের সেই সৎ সাহসটা ছিল না সংগ্রামী যৌথ মঞ্চের মুখোমুখি কোনো একজনের সামনে দাঁড়াবার, তাই তারা দাঁড়াতে পারেননি। পট পরিবর্তন হয়েছে, বিগত একটা অপদার্থ সরকার চুলোয় গেছে। এই সরকার আসার দ্বিতীয় দিনের দ্বিতীয় মিটিং এই সংগ্রামী যৌথ মঞ্চকে ডেকেছে, এটা সদর্থক বলেই আমরা মনে করি। যে সরকার আমরা 3 বছর বসে থাকার পর 15% দিয়ে দিল, সেই সরকার চলে যাওয়ার পর এই সরকার এককালীন 20% দিয়ে দিয়েছে। অনেকে বলবেন 45 দিনের কথা। যে খানাখন্দ খুঁড়ে রেখেছিল বিগত সরকার, বর্তমান সরকার সময় চেয়েছে, এখনো পর্যন্ত গ্র্যান্টিনেডের বা আরো ডিএর টাকা কিন্তু আমাদের বকেয়া ঢোকেনি। আমরা কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করে আছি। এগুলো গেল সমস্যার কথা, এগুলো গেল আমাদের নিজেদের কথা। এবার আসি আমাদের ছাতার কথাতে। উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেরকমই একটা ছাতা, যে ছাতাটা দিয়ে আপনারা যেরকম দাঁড়িয়ে আছেন, এরকমই ছাতার মতো তাদের শিক্ষক শিক্ষিকাদের মাথাতে একটা ছাতা আছে, তার নাম উস্তি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। কিন্তু দুর্ভাগ্যক্রমে উচ্চ ন্যায়ালয় এই রায় দিয়েছে যে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের নাকি টেট পাস করা নেই, সেই সমস্ত শিক্ষক শিক্ষিকারা এক প্রকার অযোগ্যই বলা যেতে পারে। শ্রদ্ধা রেখেই বলছি, মাননীয় বিচারক সুপ্রিম কোর্টের যিনি রায় দিলেন, আমি ওনার প্রতি সম্পূর্ণ আস্থা এবং শ্রদ্ধা রেখেই বলছি, গণতান্ত্রিক পদ্ধতিতে আমার বলবার অধিকার আছে যে হে ধর্মাবতার, আপনিও যাদের কাছে পাঠ নিয়েছিলেন, আমাদের একটা প্রশ্ন জাগে, তাদেরও তো টেট ছিল না, সেই অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের কাছে পাঠ নিয়েই আপনি উচ্চ ন্যায়ালয়ে বসেছেন, এটা আমাদের কাছে গর্বের। ভাবতে পারেন আজকে এই টেট কোন বার্তা বহন করছে? আমরা মনে করছি এই টেট সেই বার্তা বহন করছে যে টেটের মাধ্যমে ছাঁটাই প্রক্রিয়াকে সম্পূর্ণ করা সম্ভব একেবারে প্রাথমিক স্তরে। আমরা অনেক ডিসক্রিমিনেশন দেখতে পেয়েছি, অনেক বিমাতৃ সুলভ আচরণ দেখতে পাচ্ছি, যেখানে শিক্ষা বহির্ভূত কাজে
কেন প্রাথমিক শিক্ষকদেরকে সবচেয়ে বেশি নেওয়া হবে? আমাদের প্রশ্ন, আমরা রাখবো না? উচ্চ বিদ্যালয় আছে, অন্যান্য ডিপার্টমেন্ট আছে, কিন্তু না, আমরা বিভিন্ন কাজে দেখে এলাম যে প্রাথমিক শিক্ষকদেরকেই নেওয়া হবে। ভালো করে একটু আমরা এটাকে বিশ্লেষণ করে ফেলি। যদি প্রাথমিক শিক্ষা এবং ভিতটাই না থাকে, তাহলে উচ্চ শিক্ষা থাকবে না, এটা জেনে রাখতে হবে সবাইকে। তাই প্রাথমিক শিক্ষাতে যে বিষের ইনজেকশনটা পুশ করা হয়েছে, তার থেকে বাঁচতে গেলে এই বৃষ্টিতেই এভাবেই আন্দোলন করতে হবে, অন্যথায় কোনোভাবেই শিক্ষা ব্যবস্থার মুক্তি ঘটবে না। আমরা কি দেখেছি? ছাত্র শিক্ষক অনুপাতে শিক্ষক থাকে বিদ্যালয়গুলো। এভাবে থাকলে বিদ্যালয়গুলো থাকবে? বিগত সরকার যেটা করে গেল, স্কুলগুলোর কোনো ইনফ্রাস্ট্রাকচারাল কোনো চেঞ্জ করলো না, শিক্ষক নিয়োগ সেভাবে করলো না, বিদ্যালয়গুলো ফাঁকা থেকে গেল। শিক্ষাক্ষেত্রে যে গর্তগুলো খোঁড়া হয়েছে, সেগুলো আমাদের কাছে এখন ভয়ঙ্কর ভাবে ধরা পড়ছে। তার মধ্যে আমরা দেখলাম যে টেট নামক একটি বিষয় বলা হলো। যখন আমরা পরীক্ষা দিয়ে ঢুকলাম, তখন টেট বলে কিছু ছিলই না। তাহলে যখন টেট বলে কিছু ছিলই না, তখন যার টেটের জন্মই হয়নি, সেই সময় আমাদেরকে বললো টেট দিতে হবে। এটা অদ্ভুত নিয়ম নয়? এর দায়বদ্ধতা কার জানেন? এর দায়বদ্ধতা এনসিটিই কে দায়বদ্ধতা নিতে হবে। আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও আবেদন রেখেছি, আমরা রাজ্য সরকারের কাছেও আবেদন রেখেছি যে শিক্ষক শিক্ষিকাদেরকে এই উদ্ভূত সমস্যা থেকে বাঁচান। দেখুন, টেট দেওয়াটা বড় কথা নয়, কিন্তু এটা প্রশ্ন করার দরকার আছে এবং মানার দরকার আছে। টেট দিতে পারি, কিন্তু কেন টেট দেব? আমার চাকরি বজায় রাখার জন্য আমাকে টেট দিতে হবে? তখনকার কোন নোটিফিকেশনে টেটের কথা ছিল তাহলে? আর যদি শিক্ষকদের চাকরি বজায় রাখার জন্য টেট দিতে হয়, তাহলে বিচারপতিদেরকেও বলবো পরীক্ষা দিয়ে বসায় আবার আপনারা বসুন। তাহলে বলবো ডাক্তারদেরকে আপনারা আবার তাহলে ডাক্তারি পরীক্ষায় পাস করে আসুন, পরিবর্তন হয়েছে। তাহলে বলবো সমস্ত পুলিশ ডিপার্টমেন্টে যারা আছেন, আবার আপনারা পরীক্ষা দিয়ে আসুন, কারণ সুপ্রিম কোর্ট প্রাথমিক শিক্ষক, উচ্চ প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের জন্যই এরকমই আইন বলবৎ করেছেন, অর্ডার দিয়েছেন। কতগুলো ডিপার্টমেন্ট থাকবে? কতজন পারবেন? মাধ্যমিকে ফার্স্ট হওয়া সেই ছেলেটাও মাধ্যমিকে পারবে এখন ফার্স্ট হতে? এই অযৌক্তিক যুক্তিকে স্ট্যান্ড করবার প্রচেষ্টা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের শিক্ষক শিক্ষিকারা সবসময় ব্যতিক্রমী ভূমিকাটা নেয়, তার মধ্যে প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা। আমরা তাই ঠিক করেছি এই লড়াইটা দিল্লিতে গিয়ে লড়তে হলেও আমরা লড়াইটা লড়ে আসবো। কারণ টেট দিতে পারি, কিন্তু কেন দেব? এই প্রশ্নটা আমাদের রাখা দরকার আছে। টেট হতে পারে, শিক্ষকদের তাহলে আপগ্রেডেশনের ব্যবস্থা করুন, অর্থাৎ আমাদের চাকরিতে প্রমোশন থাকবে, যে পাস করবে তাকে প্রমোশন দিন, নইলে দিয়েন না। কিন্তু 55 বছর বয়স হওয়া সেই মানুষটাকে, বা ছেড়ে দিন 35-40-এর ছেলেটাকেও যদি সেই টেটে বসতে হয়, এটা অন্যায়। এই অন্যায়টার প্রতিবাদ আমরা করেই যাব। দেখুন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, আমাদের ডেপুটেশনে গেছে, তারা আসুন। প্রতিবাদী এই সত্তাটা বজায় রাখুন, সকলকেই বলবো জয়লাভ কিন্তু আমাদের হবে। আর আরেকটা বিষয়, এই যে সময়টা চলছে, মনে করুন 2019 সালের আজকের ডেট, 2019-এর এই সময়ে কিন্তু আমরা রাস্তায় বসেছিলাম। তাই রাস্তায় বসে থাকাকে আর এই বৃষ্টিতে ভিজতে আর এই ট্রেনের পাশেও বসতে আমাদের কিছু মনে হয় না, আমরা হজম করে ফেলেছি। আমাদের বাড়ির নরম বিছানাটাও মাঝে মধ্যে মনে হয় সেটা শক্ত ইটের মতো, সেটা কঠিন মনে হয় যখন দেখি অন্যায় চলছে আর আমাদের সাথীরা শুয়ে আছে শহীদ মিনারের জল কাদায়, যেটা আমাদের মনে হয়েছিল 2019 সালেও। আমরা তাই করে থাকতে পারি। এই জল কাদা নোংরা, এর থেকেও বেশি নোংরা হচ্ছে যে করাপশন গুলো চলছে, তার বিরুদ্ধে লড়াইটা ডেকেছি। পশ্চিমবঙ্গটাকে বাঁচাবার লড়াই। আর টেট হচ্ছে
শিক্ষা ব্যবস্থাটাকেই বাঁচাবার লড়াই গোটা ভারত জুড়ে। কারণ এই এক্সাম্পলটা আমরা কোনো মতেই সেন্ট্রালকেও রাখতে দেব না যে টেক পাস করলে তবে চাকরি থাকবে। তাহলে বলবো প্রত্যেকটা নেতা মন্ত্রীকে বরঞ্চ একবার করে মাধ্যমিক পাস করান, তারপর তাদের গদিটাকে রাখুন। বিরোধিতা যদি আমাদের করতেই হয়, আমরা কোন জায়গায় বিরোধিতা করতে পারি সেটা এখানে বসেও দেখিয়ে দিয়েছি, 2019-এও দেখিয়ে দিয়েছি। তাই সাধু সাবধান, আমরা অত্যন্ত ভদ্রভাবে আন্দোলন করি, অহিংসভাবে করি। আমাদের আন্দোলন কিন্তু অন্য মাত্রার আন্দোলন হয়, যেটা আজকের দিনে দাঁড়িয়ে আমরা আরেকবার প্রমাণ করে গেলাম। আগামী দিনে প্রয়োজন হলে আবার আসবো। ভালো থাকবেন সবাই।